গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বর্ণলিপি কিভাবে চলে এলো, আদি মানুষরা কিভাবে সাংকেতিক চিহ্নের দ্বারা বর্ণলিপি আবিষ্কার করে ফেললো, সেই ক্লাস আমাদের হয়ে গেল। অর্থাৎ সেটা সম্বন্ধে আমরা মোটামুটি বুঝে গিয়েছিলাম। অর্থাৎ বাংলা লিপির বিবর্তন ঘটে গেল। কিভাবে ঘটে গেল আগের দিন বলেছিলাম, জাস্ট আজকে আরেকটু আলোচনা করে নিচ্ছি। ধরো তোমরা এখন যখন ক্লাস 1-এ এসেছো, তার আগের ক্লাসে ছিলে ইউকেজিতে। তো ইউকেজিতে প্রথমেই যখন তোমরা ক্লাস শুরু করেছিলে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পেয়েছিলে, তখন যখন তোমাদের লেখানো শুরু হলো, টিচার বা প্যারেন্টস যারাই শিখিয়ে থাকুন না কেন, তো যখন শিখলাম, যখন শিখলাম, তখন আমরা কি করেছিলাম না, এইভাবে গোল গোল করে শুরু করেছিলাম, তাই তো? তো এটা কি আমাদের একবারেই চলে এসেছিল? না, একবারেই আসেনি। 6 বার 7 বার 8 বার 9 বার ট্রাই করতে করতে আমাদের 10 বারের বেলায় পুরোপুরিভাবে অকে লিখতে পেরেছিলাম। শুধু নয়, সমস্ত বর্ণের ক্ষেত্রে। সেরকম আদিম মানুষের দিকেও চলে যাও, আদিম মানুষেরাও সেরকমভাবে ধরো কি শিখেছিল না, প্রথমে তারা ছবি আঁকতে শিখেছিল, ছবি আঁকা শুরু করলো। তারপরে তারা শুরু করলো কি না, ছোট ছোট সেগুলোকে সাংকেতিক চিহ্ন দিয়ে তারপরে সেটা লিপি, বর্ণ লিপিতে প্রকাশ করতে। তো ছোট ছোট সাংকেতিক কিভাবে আমাদের এলো বাংলা বর্ণ লিপিগুলো, এইবার আমরা সেগুলোই দেখব। যেমন তারা শুরু করেছিল, ধরো একটা সাংকেতিক চিহ্ন, যেমন এমনিভাবে বা এইরকমভাবে তারা সেটাকে ক হিসেবে জানে না, জাস্ট লিখলো। তাহলে এটাকে আমরা বাংলায় ক বলবো না। আবার ট্রাই করলো, আবার এইরকমভাবে করলো, আবার এইরকম করলো, এইভাবে পর। কিন্তু দেখো এইভাবে কিন্তু আসতে থাকছে। আবার কোনো সময়তে এরকমভাবে ট্রাই করলো, ঠিক আছে? এগুলো কি না, এগুলো বিভিন্ন সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্নগুলো করতে করতে তারা হঠাৎ করে আবিষ্কার করে ফেললো, হঠাৎ করে ক লিখে ফেললো, নিয়ে এই হয়ে গেল আমাদের ক। জাস্ট আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। শুধু ক নয়, এরকমভাবে থেকে একদম যতগুলো আমাদের বর্ণ আছে সবটাই তারা এরকমভাবে করেছে। এইবার যদি ধরো এইভাবে আমাদের ক চলে এলো। এইবার যদি আমরা ধরি গ, তাহলে গ কিভাবে হলো না, প্রথমে তো তারা অত সুন্দরভাবে লিখতে পারেনি, হয়তো এইরকম করে এক একটা করে সাংকেতিক চিহ্ন দিয়েছে, এইভাবে। এই দেখো, এবার 2 বার 3 বার করতে করতে গটা কিন্তু মোটামুটিভাবে আসছে, হয়তো আবার লিখতে গিয়ে আবার তাদের চেঞ্জ হলো। এইরকমভাবে গ লিখতে 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 একবারে আরও এরকমভাবে ট্রাই করছে, 7 থেকে 8 বার ট্রাই করেছে, হয়তো 10 বারের বেলায় একটা সুন্দরভাবে আমরা গ পেয়ে গেলাম, যেটা আমাদের বাংলায় ব্যঞ্জন বর্ণরূপে পরিচিত। এই যে গ পেয়ে গেলাম, তাহলে বুঝতে পারছো কতবার করে সাংকেতিক চিহ্নগুলো টেনেছে, কতবার করে সাংকেতিক চিহ্নগুলো দিয়েছে, তারপরে একটা একটা করে বর্ণ এসেছে। তাহলে সেদিন আমি এইটাই তোমাদের বোঝাতে চেয়েছিলাম। তাহলে শুধু ক আর গ নয়, এরকমভাবে সব বর্ণগুলোই কিন্তু চলে এসেছে। এইবার তাহলে কি হলো না, বাংলা বর্ণলিপি আবিষ্কার হয়ে গেল, বাংলা বর্ণলিপি লেখাও শুরু হয়ে গেল। এইবার আমরা যেটা জানবো যে ভাষা সম্বন্ধে। তো ভাষা কি বা কাকে বলে, তার জন্য 11 নম্বর পাতাতেই তোমরা পেয়ে যাবে ভাষা কি কাকে বলে, ভাষা কয় রকমের ও কি কি। ঠিক আছে? তো প্রথমেই আমরা আগে যেটা জানবো যে ভাষা কি বা কাকে বলে। তাহলে ভাষা কি কিছুই নয়, মন দিয়ে শুনলে সবই সোজা হয়ে যাবে তোমাদের কাছে। কি না, ধরো তোমাদের মনের মধ্যে কিছু ঘোরাফেরা করছে। আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম, ধরো স্কুল থেকে বাড়ি ফিরে এসেছো, প্রচণ্ড খিদে পেয়েছে, মাকে সেই খিদের কথাটা বলবে, তবে তো মা বুঝতে পারবে যে হ্যাঁ তোমার খিদে পেয়েছে। কিন্তু যতক্ষণ তুমি বাড়ি পৌঁছোনি, যতক্ষণ বাড়ি পৌঁছতে পারোনি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মনের মধ্যে খুব এটা ঘুরছে যে বাড়িতে গিয়ে মাকে বলবো যে মা খিদে পেয়েছে, কিছু খেতে দাও, তাই না?
এরকমভাবে তো ভাবনা চিন্তা করি। ধরো বাসে আসছো বা নিজেদের পার্সোনাল কারে যেখানেই আসো না কেন, তো ওই ভাবনা চিন্তা করতে করতে আসছো মাকে গিয়ে বলবো। এইবার যেই বাড়িতে এসে মাকে বলবে, তবে না মা তোমাকে টিফিন দিয়েছিল, আবার তাহলে তোমাকে কিছু হয়তো দেবে তোমার স্নান করার আগে। তাহলে কি হয়ে দাঁড়ালো না, তোমার মনের মধ্যে যে ভাবনাটা ঘোরাফেরা করছিল, যেটা ফিলিংসটা যেটা চলছিল, সেটা তুমি মুখ দিয়ে প্রকাশ করবে। এই যে মুখ দিয়ে প্রকাশ করছি কথার দ্বারা, মা আমাকে কিছু খেতে দাও, আমি খাবো, খিদে পেয়েছে, এতগুলো তুমি কথা মাকে বলবে, প্রকাশ করবে, তবে না মা বুঝতে পারবে, তবে তোমাকে খেতে দেবে। আর যদি না বলো কিছুই, যদি চুপচাপ থেকে যাও, তাহলে তোমার খিদেই থেকে যাবে, পেটের ভেতরে খিদেটা থেকেই যাবে। মাও বুঝতে পারবে না যে হ্যাঁ খিদে পেয়েছে। মা কারণ বুঝতে পারবে না, কারণটা কি না, মা তো টিফিন দিয়েছেন, মা ভাববে যে আমি তো টিফিন দিয়েছি, এবার এসে লাঞ্চ করবে, তো তার জন্য আবার মাঝখানে কী দেবো। কিন্তু তোমার যে খিদে পেয়েছে সেটা তোমার বুঝতে পারছে না, তাহলে মুখ দিয়ে প্রকাশ করবে, কথার দ্বারা, মুখ দিয়ে কথার দ্বারা প্রকাশ করবে, তখনই তো সেটা মা জানতে পারবে। তাহলে এই যে মুখ দিয়ে কথার দ্বারা যে কথা যেটা আমরা বলছি, এইটাই হয়ে যাচ্ছে ভাষা। তাহলে ভাষা কি দাঁড়ালো না, মনের মধ্যে যে ফিলিংসটা আসছে, মনের মধ্যে যে ভাবটা অনুভূতির উদয় হলো, সেটা আমরা মুখ দিয়ে প্রকাশ করছি কথার দ্বারা। তাহলে মুখ দিয়ে কথা বলছি, এই যে কথা বলাটা, এইটাই হয়ে যাচ্ছে ভাষা। অর্থাৎ মনের ভাবটাকে প্রকাশ করছি কথার দ্বারা, এইটাই হয়ে গেল ভাষা। এইবার ভাষা কি না, ভাষা দু রকমের। কি কি না, ভাষা আবার দু রকমের। একটা হচ্ছে কথ্য ভাষা। কথ্য ভাষা যেটা, সেটা কি সেটাও বলবো তোমাদের, এবং লেখ্য ভাষা কি সেটাও তোমাদের বলবো। তাহলে আমাদের কি দাঁড়ালো না, ভাষা দুই প্রকার। ভাষা দুই প্রকার কি কি না, একটা হচ্ছে কথ্য ভাষা, দুই নম্বর হচ্ছে লেখ্য ভাষা। কথ্য ভাষা ও লেখ্য ভাষা দু রকম ভাষা, কথ্য ভাষা, লেখ্য ভাষা। কথ্য ভাষা কি না, আমরা মুখ দিয়ে যে কথাটা বলছি সেটাই হয়ে গেল কথ্য ভাষা। তাহলে কথ্য ভাষা কি না, মুখ দিয়ে যেটা বলছি এটাই হয়ে গেল কথ্য ভাষা। আর লেখ্য ভাষা যেটা আমরা লিখে প্রকাশ করছি, যখন আমরা লিখছি তখনই সেটা হয়ে গেল লেখ্য ভাষা। তাহলে মনের ইচ্ছা ভাব প্রকাশ করি আমরা একে অপরের কাছে, সেটা তো হয়ে গেল ভাষার দ্বারা একে অপরের কাছে। সেরকমভাবে যেমন আমি তোমাদের স্কুল থেকে আসা গল্পটা বললাম, আদিম মানুষরাও সেই রকমভাবে একে অপরের মনের ভাব প্রকাশ করতো অন্যের কাছে, বা অন্যরাও তাদের মনের ভাব বুঝতে পেরে যেত এইভাবে। দিয়ে তারপরে এইভাবে ভাষা শুরু হয়ে গেল। এবার ভাষাকে ভাগও করা হলো, দুটি ভাগে ভাগ করা হলো। বলেই দিলাম কি কি ভাগগুলো না, কথ্য ভাষা, লেখ্য ভাষা। এইবার কাকে বলে সেটাও বলে দিলাম। কথ্য ভাষাটা আগেই আমাদের এসেছিল, কারণ মানুষ প্রথমে কথা বলতে জানতো না আদিম মানুষরা। ধীরে ধীরে দুটো একটা করে আওয়াজ বের করে, শব্দ বের করে মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। তাহলে কি হলো না, তারা কথা বলতে শুরু করলো, কথা বলতে শুরু করলো। তার জন্যই আমাদের কথ্য ভাষার প্রচলন আগে হয়েছিল। প্রথমেই তো তারা ছবি আঁকতে শুরু করেনি, লিখতে শুরু করেনি। তারপরে ধীরে ধীরে তারা যখন ছবি আঁকতে শুরু করলো, তখনই আস্তে আস্তে এলো লেখ্য ভাষার প্রচলন। ছবি আঁকা মানে যে একদম লেখা শুরু হয়ে গেলো তা বলবো না, একটা জাস্ট ধাপ শুরু হলো। অর্থাৎ তারা কিছু একটা লিখতে শুরু করলো, ছবি আঁকতে শুরু করলো। ছবি আঁকার পরে সেটাকে ছোট ছোট সাংকেতিক রূপ দিল, যেমন তোমাদের আমি দেখালাম। সাংকেতিক রূপ দিয়ে 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 তারপরে সেটা একটা বর্ণলিপিতে চলে এলো। এই যে সাংকেতিক রূপ দিতে শুরু করলো, এই তখন থেকেই হয়ে গেল লেখ্য ভাষার প্রচলন। তাহলে কথ্য ভাষা, লেখ্য ভাষার প্রচলন কখন কিভাবে শুরু হলো, কাকে বলে সেটাও আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানবো যে শব্দ, অর্থাৎ মুখে বলবার সময় আমরা শব্দ বা বাক্যের উচ্চারণ করছি। মুখে বলবার সময় অর্থাৎ কি, দেখো একটা একটা করে আওয়াজ বের করছে। আদি মানুষ প্রথমে একটা একটা করে আওয়াজ বের করলো, তারপরে একটা দুটো আওয়াজকে কি করলো না একসঙ্গে করে
কি করলো, জুড়ে জুড়ে দুটো তিনটে পাঁচটা আওয়াজকে জুড়ে জুড়ে আস্তে আস্তে শব্দ তৈরি করলো। শব্দ তৈরি করার পরে দুটো তিনটে শব্দকে জুড়ে জুড়ে অর্থপূর্ণ শব্দ হতে হবে, আবার অর্থপূর্ণ শব্দ দিয়ে বাক্য তৈরি হবে। তাই দুটো তিনটে অর্থপূর্ণ শব্দকে জুড়ে 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 বাক্য তৈরি করলো। দিয়ে শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ করতে শুরু করলো, যেমন সেরকমভাবে বাক্যের দ্বারাও মনের ভাব প্রকাশ করতে শুরু করলো। যদি বলা হয় যে মা বললো স্কুল থেকে যায়, হ্যাঁ রে টিফিন খেয়েছিস, তখন তোমরা বলবে হ্যাঁ খেয়েছি, বা না, হ্যাঁ বা না, তাহলে একটা মোটামুটি একটা ছোট্ট শব্দ দ্বারা হয়ে গেল প্রকাশ। যখন তোমরা মাকে বলছো মা আমার খিদে পেয়েছে, তাহলে কতগুলো শব্দ এলো এখানে, 3 থেকে 4টে শব্দ এলো, তখনই সেটা বাক্যের আকার ধারণ করলো। এবং সেটা অবশ্যই মিনিংফুল হতে হবে। মা আমার খিদে পেয়েছে যদি বলো, তাহলে এটা মিনিংফুল, অর্থপূর্ণ হলো। আর যদি বলো যে মা পেয়েছে খিদে, তাহলে এটা কিন্তু বাক্য হলো না, এটা অর্থহীন বাক্য হয়ে গেল, মিনিংফুল হলো না। তাহলে সবসময় বাক্য হতে হবে মিনিংফুল, আর সেই মিনিংফুল বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করতে হবে, তবে অন্যজন যিনি আছেন সামনে সে বুঝতে পারবে। এইবার লেখার সময় আমরা শব্দকে পদ রূপে ব্যবহার করছি। যখন লিখছি তখন সেই শব্দগুলোকে আমরা পদ রূপে ব্যবহার করছি। এবার পদ কি কাকে বলে সেটা জানার জন্য পরের ক্লাসে তোমরা সেটা শিখবে। এখন শব্দটা শিখিয়ে দিই। ধরো শব্দ কি বা শব্দ কাকে বলে না, যদি আমি এখানে তোমাদের বই একটা উদাহরণ আছে, সেরকম আমি লিখে দিই এখানে যে অরব। অরব বলে কি তোমরা কখনো কোনো শব্দ শুনেছো? আশা করি শোনোনি। তাহলে এটা শব্দ নয়, দেখো মিনিংফুল হলো না, তাই শব্দ নয়, মিনিংফুল হতে হবে। যদি আমি এখানে তোমাদের লিখি যে জল, তাহলে জল একটা শব্দ হয়ে গেল, তাই না? জল একটা শব্দ। আবার এখানে যদি আমি লিখি যে, এখানে আমি ধরো লিখি যে ল আর ফয়হস্য, তাহলে ল ফয়স্য, এটা কখনোই শব্দ হবে না, কারণ এখানে লফু হয়ে গেল। লফু বলে কোনো শব্দ হয় না, কারণ হয় না কেন না, এটা অর্থপূর্ণ হলো না। এটা যদি আমি লিখি সাজিয়ে গুছিয়ে, তাহলে এটা অর্থপূর্ণ হবে। ফয়স্য ল যদি লিখি, তখন সেটা হয়ে গেল আমাদের অর্থপূর্ণ বাক্য, এই অর্থপূর্ণ শব্দ। অর্থপূর্ণ কেন হলো না, ফুল একটা মিনিং আছে, ফুল অর্থাৎ ফ্লাওয়ার, তাহলে ফুলের একটা শব্দ পেয়ে গেলাম, অর্থপূর্ণ শব্দ, তখনই এটাকে আমরা শব্দ বলবো। জল যেমন একটা শব্দ বলবো, তাহলে অর্থপূর্ণ হতে হবে, তখনই শব্দ বলবো। অরবকে আমরা কখনো শব্দ বলবো না। এই হয়ে গেল তাহলে শব্দ, অর্থাৎ অর্থহীন ধ্বনি সমষ্টিকে শব্দ বলে মানা যায় না। অর্থহীন ধ্বনি অর্থাৎ অর্থহীন ধ্বনি, ধ্বনি অর্থাৎ এই যে একটা ফু বললাম, একটা ল বললাম, এই একটা ধ্বনি, এই একটা ধ্বনি, এটা অর্থহীন হয়ে গেল, এটাকে শব্দ বলবো না। যখন এটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলাম, তখন এটাকে শব্দ বলবো, এটা অর্থপূর্ণ হয়ে গেল। তার জন্য এটা অর্থপূর্ণ হলো, কারণ কি না, অর্থপূর্ণ ধ্বনি এখানে এলো। ভয়সু একটা অর্থপূর্ণ ধ্বনি, লও হয়ে গেল একটা অর্থপূর্ণ ধ্বনি, তাহলে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এলাম, তার জন্য এটা হয়ে গেল আমাদের কাছে শব্দ। এই হয়ে গেল শব্দ। আবার কয়েকটি অর্থযুক্ত শব্দ নিয়ে বাক্য তৈরি হয়। এই যে কটা শব্দ, দুটো তিনটে উদাহরণ দিলাম, এইগুলো হলো শব্দ। এবার বাক্য কি না, বাক্য যদি বলি যে একটু আগে তোমাদের উদাহরণ দিলাম, মা আমার খিদে পেয়েছে যদি বলো, তাহলে এটাকে বলবো বাক্য, অর্থাৎ কতগুলো শব্দ, মা আমার খিদে পেয়েছে, তাহলে 4 থেকে 5টা এখানে শব্দ পেলাম। এই শব্দগুলো অর্থপূর্ণ হলো, অর্থপূর্ণ যেই শব্দ হয়ে গেল, তখন এটা হয়ে গেল আমাদের বাক্য। তাহলে কয়েকটি অর্থযুক্ত শব্দ নিয়ে বাক্য গঠন করা হয়। তাহলে মা আমার, তাহলে মা 1, 2 আমার, খিদে 3, খিদে পেয়েছে 4, তাহলে 4টে শব্দ পেলাম। 4টে শব্দকে সাজিয়ে গুছিয়ে আমরা বাক্য তৈরি করলাম। এই হয়ে গেল আমাদের বাক্য। তাহলে শব্দ, বাক্য এগুলো আশা করি তোমাদের বোঝা গেল। এরপর আমরা চলে যাব ধ্বনি। ধ্বনি কি না, আমরা মুখের যে আওয়াজ বেরোচ্ছে, এই মুখের যে আওয়াজ, এই আওয়াজকেই বলা হচ্ছে ধ্বনি।
মুখের আওয়াজকে বলা হয় ধ্বনি। এই যে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো এক একটা হচ্ছে ধ্বনি। তাহলে যখন এগুলোকে আমরা লিখছি তখন হয়ে যাচ্ছে এটা বর্ণ। যেমন ইংরেজিতে তোমরা শিখে এসেছো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। যখন লিখলাম তখন সেটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ হলো। কিন্তু যখন লিখিনি তখন সেটা ধ্বনি। যখন মুখ দিয়ে বলছি তখন এটা ধ্বনি। তাহলে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কিছুই নয়, বোঝা খুব ইজি তোমাদের কাছে, কারণ তোমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ জানো। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ধ্বনিকে দুটি ভাগে ভাগ করলাম। এক হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে অ থেকে একদম ও পর্যন্ত, এগুলিকে বলা হচ্ছে স্বরধ্বনি। আর ক থেকে একদম তোমাদের শেষ পর্যন্ত যেটা আছে চন্দ্রবিন্দু, এইগুলো হয়ে গেল আমাদের ব্যঞ্জন ধ্বনি। তাহলে বলছি যখন সেটা ধ্বনি, আর লিখছি যখন সেটা বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপকে এই জন্য বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে যখন এটা আমরা লিখলাম অ, এই যে হয়ে গেল একটা স্বরবর্ণ। ক লিখলাম, এইটা হয়ে গেল ব্যঞ্জন বর্ণ। তাহলে এখান থেকে হয়ে গেল স্বরবর্ণ, এখান থেকে হয়ে গেল ব্যঞ্জন বর্ণ। এটা তখন আমরা ধ্বনি বলবো না, এটাকে তখন আমরা বলবো বর্ণ। ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেল। আজকে আমাদের অনেক আলোচনা হয়ে গেল। সাংকেতিক চিহ্ন দ্বারা বাংলা বর্ণলিপি কীভাবে এলো, ভাষা কি, ভাষাকে কয় ভাগে ভাগ করা হয়, তারপরে শব্দ এলো, বাক্য এলো, কীভাবে ধ্বনির দ্বারা শব্দ, শব্দের দ্বারা বাক্য, আর শেষে আমাদের আলোচনা হলো যে ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী। এই হলো তোমাদের আজকের আলোচনা, আজকের ক্লাস ওয়ার্ক। তোমরা খুব ভালো করে প্রত্যেকের মন নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে?